সবাইকে ধন্যবাদ, আদাব, নমস্কার। আপনারা অনেক রাত্রেও যুক্ত হয়েছেন। এখন রাত 2:26 AM বাংলাদেশি টাইম। তার মানে বোঝাই যাচ্ছে গভীর রাত। তো গভীর রাত্রে বলে না গুণীজনেরা যে মানে সাধকেরা জেগে থাকে অথবা অন্য কেউ জেগে থাকে। তো যাই হোক, আপনারা কঠিন সাধক, আপনারা যে অবশ্যই মানে আপনারা যে ভালো ফ্রিল্যান্সার হবেন এটা লক্ষণ। ঠিক আছে, খুবই ভালো। তো যাই হোক, আমাদের আপু একটা ছোট্ট জিনিস শিখতে চেয়েছে, কীভাবে রাউন্ডেড লেখা করতে হয় বা এলিপসের ভিতরে কীভাবে লেখা ঘুরায় দিতে হয়। তো আমি এটার একটা টেকনিক অ্যাডোবি ইলাস্ট্রেটরে দেখাবো, সেই সঙ্গে অ্যাডোবি ইলাস্ট্রেটরের কিছু বেসিক টিপস বা টুলস শেখানোর চেষ্টা করব। যদিও বর্তমান সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা অনেক অ্যাডভান্স লেভেলের ডিজাইন করিয়ে নিতে পারি, কিন্তু তারপরেও যদি আপনাদের এই বেসিক জিনিসগুলো জানা না থাকে তাহলে কোনো লাভ নেই। যতই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসুক, কোনো লাভ হবে না। ঠিক আছে, এটা শিখতেই হবে, বাধ্যতামূলক। তো আমি শেখানোর চেষ্টা করছি। স্ক্রিনটা শেয়ার দিয়ে নিই একটু, আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। আগে একটু আমি বোঝাই আপনাদেরকে বেসিক টুলসগুলো, দেন যদি কোনো কোশ্চেন থাকে বলবেন, আমি সমাধান করে দেবো। স্ক্রিন দেখতে পাচ্ছেন তো, তাই না? যদি স্ক্রিন দেখতে পারেন তাহলে অ্যাডোবি ইলাস্ট্রেটর আমি ওপেন করছি। তো এখানে এগুলোকে আগে ক্লোজ করে দিই, সব প্রিভিয়াস প্রজেক্ট। অনেক প্রজেক্ট ছিল ওপেন করা। আমি কালকে নিজেই আমার নিউ একটা ব্র্যান্ড, তার জন্য একটা লোগো ডিজাইন করছি। এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহায়তা নিছি, আবার একটা ম্যানুয়ালি একটা ডিজাইন করছি। তো ফাইনালি কি, যারা ম্যানুয়ালি পারে না তারা অনেক সময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডিজাইন তাদের ভালো লাগে না, ব্যাপারটা এমন দাঁড়ায়। মানে এইটা ডিজাইন মানে ডিজাইনস ওয়্যার, এটা একটা ব্র্যান্ড, ক্লথিং ব্র্যান্ড হবে, এবং সেটা আমাদের নিজেদের টিমের জন্য ইন্টারন্যাশনালি এটা লঞ্চ করা হবে খুব শীঘ্রই। তো তার জন্য লোগো তৈরি করা হচ্ছে। তো আপনাদের থেকে আজকে আমি কিছু আইডিয়া নেওয়ার ট্রাই করব, যে আপনারা আগে কনসেপ্টে কিছু কমেন্ট করবেন। যে এটা দেখে আগে ওপেন করি। এটা হচ্ছে ডিজাইনস ইউ ক্যান ওয়্যার। হ্যাঁ, এটা জাস্ট আমাদের কোম্পানি বা এজেন্সির ট্যাগ লাইন হবে, বাট লোগোটা এইটা আমাদের লোগো। এটার ব্যাকগ্রাউন্ডটা আমি দেখাই। এটা এখন যে ফাইনাল লোগো তৈরি করা হয়েছে এমনটা না, এটা জাস্ট মানে আনুমানিক ধরে নেওয়া হয়েছে একটা কনসেপ্ট। আরও একটা কনসেপ্ট আছে, সেটাও দেখাচ্ছি, আপনারা বলবেন যে কোন কনসেপ্টটা বেটার। এটা যদি পুরো লোগোটা হয়, আর এটা হচ্ছে আইকনটা, মানে আইকন অনলি যদি ধরি তাহলে এটা আইকন। ঠিক আছে, এটাকে জাস্ট আইকন, আর এটা পুরো নাম সহ লোগো। আচ্ছা, আর একটা কনসেপ্ট তৈরি করেছি, এইটা কনসেপ্ট। এটা সোর্স ফাইল, অর্থাৎ ভেক্টর ফাইলটা। ঠিক আছে, এটার অনেকগুলো ভেরিয়েশন বের করেছি, কালার টালার অনেক কিছু। তো আপনাদের একটু মানে মতামত চাইছি, যে এই আইকনটা বেটার নাকি এই আইকনটা বেটার, একটু কমেন্ট করবেন। দাঁড়ান আমি দেখি, মানে এইটা বেটার পিঙ্ক কালারটা না রেড হোয়াইট, কোনটা? রেড হোয়াইটটা না, ওকে, পিঙ্কটা। আচ্ছা, এটাতে কি দাদা? না দাদা, সারি ক্লাস শুরু করিনি, আপনারা দেরিতে যুক্ত হয়ে গেছেন, এই আর কি। আচ্ছা, ওকে, নো প্রবলেম, এখন শুরু করেন, বেশি দূর যাইনি। হ্যাঁ, কন্টিনিউ করেন। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বুঝাই। হ্যাঁ, আপনারা বলেন তো কোনটা এআই দিয়ে তৈরি করা, কোনটা ম্যানুয়ালি তৈরি করা? দুটাই, কোনো না কোনো একটা ম্যানুয়ালি আছে, কোনো একটা এআই দিয়ে আছে। আপনাদের দেখি কেমন ধারণা, কেমন বলেন তো। রেড আর হোয়াইটটা এআই দিয়ে তৈরি, এটা ম্যানুয়ালি তৈরি করা, তাই তো? আচ্ছা, ঠিক আছে। এ ভাই মিউট করো, সাগর, তোমার ওখানে রিপিটেড আছে।
মানে সাউন্ড রিপিট হচ্ছে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ব্র্যান্ড নেম designsware.com। ঠিক আছে, ডিজাইনসওয়্যার যদি আমাদের ব্র্যান্ড নেম হয়, সেই জন্য আমরা ফার্স্ট 2 লেটার DW দিয়ে আমরা লোগো তৈরি করার ট্রাই করছি। মূলত এইটা এআই দিয়ে তৈরি করা ছিল, তো আমি এখানে ডি এর মতো বিষয়টাকে কাস্টমাইজ করছি, কিছুটা এআই থেকে নেওয়া হয়েছে, পুরো কনসেপ্টটা না। ডিটাকে আমি একটু ক্রিয়েটিভভাবে দেওয়ার ট্রাই করছি। পরে দেওয়ার পর ফাইনালি একটা জায়গায় যে আমার মাথা আটকে গেলো, আরে এআই এর পিছনে পাল্লায় পড়ে যদি দৌড়াই, তাহলে তো আমার পার্সোনাল যে ক্রিয়েটিভিটি, এতদিনের পুরানো অভিজ্ঞতা, সেটা কি একবারে ভেস্তে দেব? সেটা কি, যে এটা গুড লোগো আইকন হিসেবে DW হিসাবে মানে অসাধারণ বলতে পারেন, বা এটা সিম্পল বা ক্রিয়েটিভ ধরেই নিতে পারেন। কিন্তু যখন আমরা ক্রিয়েটিভ এবং ক্লোথিং ব্র্যান্ড লঞ্চ করছি, তো ক্লোথিং ব্র্যান্ড আবার টার্গেট আছে আমাদের ফিমেল কাস্টমার বা ফিমেল ক্লোথ রিলেটেড বেশি। সেই ক্ষেত্রে আসলে এইটা হচ্ছে WW যদি হয় ব্যাপারটা আলাদা, বা টেকনোলজি রিলেটেড কোম্পানি হতো তাহলে গুড ছিল, মানে স্ট্রং ফিগার, ব্যাপারটা এমন। আর এটাকে বলা হচ্ছে ফ্যান্সি বা ড্যান্সিং বা স্ক্রিপ্ট টাইপ কনসেপ্ট, মানে যেটাকে আমরা সহজ কথায় বলে নিতে পারি মেলিপনা। আর এটা একটা পুরুষ ভাব, ওইরকম একটা, বুঝছেন? শুধুগুলো মানুষের মধ্যে নারী পুরুষ হয় না, পৃথিবীর প্রত্যেকটা কনসেপ্টের মধ্যে দুটা সত্তাকে আমরা ওইভাবে ডিডাক্ট করতে পারি। তো লোগো ডিজাইনের মধ্যে শুধু গ্রাফিক্স ডিজাইন নলেজটা নট ইম্পর্টেন্ট, এখানে অনেক তত্ত্বীয় বিষয়, কালার সেন্স, অনেক বিষয় আপনার ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, তো ফাইনালি এটাই নিয়েছিলাম প্রথমে, পরে এটাকে আমি মানে আমার জায়গা থেকে ক্যান্সেল করছি, এইটাই নেওয়া হয়েছে। একই তো হচ্ছে ড্যান্সিং ক্যারেক্টার বা ফেমিনাইন ক্যারেক্টার বা ওই রকম স্ক্রিপ্ট ফন্ট। আর দ্বিতীয়ত হচ্ছে কালার কম্বিনেশনের ব্যাপারটাও, এটা একটা কী বলা হবে, সফট কালার বা হার্ড টাচিং কালার এরকম আর কি নেওয়া হয়েছে। আর এটা যদি আমরা কোনো ডিজিটাল গ্যাজেট শপ বা ডিজিটাল স্টোর বা টেক, তাহলে গুড ছিল। এটাও ক্লোথিং দেয়া যেতে পারে, যদি স্ট্রিটওয়্যার ক্লোথিং ব্র্যান্ড হয় তাহলে গুড, খারাপ না। কিন্তু মনে হয়েছে আমার কাছে এটা বেস্ট, এটা টোটালি কাস্টমাইজ করা হয়েছে, মানে এখানে কোনো এআই এর সহায়তা নেওয়া হয়নি, আমি নিজে এটা পেঁচায় পুষায় দিয়ে কিছু একটা করার চেষ্টা করছি আর কি। তো এইটা আর কি। তো ফাইনালি এইটা হচ্ছে ডিজাইনটা, পুরো লোগো ডিজাইনটা, লোগোটা। আর যখন অনেক সময় আমাদের আইকন ব্যবহার করতে হয় বিভিন্ন জায়গায়, ওয়াটারমার্ক এজেন্সির বা অনেক সময় ওয়েবসাইটের যে উপরের কর্নারে যে একটা থাকে, ওটাকে বলা ফ্যাবকান বা ফ্যাবিকাম, ওইটার জন্য আইকন দরকার হয়, বিভিন্ন ক্ষেত্রে দরকার হয় ব্যাপারটাই। আর প্রত্যেকটা কোম্পানির একটা স্ট্রং ট্যাগ লাইন থাকা খুবই দরকার, কারণ আপনার ট্যাগ লাইনটা মানুষের কাছে একটা ভালো একটা কনসেপ্ট উপস্থাপন করে, সেটা দেওয়া হয়েছে ডিজাইনস ইউ ক্যান ওয়্যার, গুড না? মানে ডিজাইন ওয়্যার কোম্পানিটার কাজ হচ্ছে যে ডিজাইন, যে কোনো ধরনের ডিজাইন আপনি পরিধান করতে পারবেন। অর্থাৎ আমরা গ্রাফিক্স ডিজাইনার, আমরা ডিজাইন করব, সেগুলো আমাদের কিছু থার্ড পার্টি এজেন্সি থাকবে, তারা সেটাকে প্রিন্ট করে কাপড়ের সঙ্গে অ্যাডজাস্ট করে দিবে, সো মানুষ ওই ডিজাইনগুলো গায়ে পরিধান করবে, ব্যাপারটা এরকম আর কি কনসেপ্টটা। অলরেডি আমাদের ডোমেইন হোস্টিং এই সমস্ত কেনাকাটা হয়ে গেছে, খুব শীঘ্রই এটা লঞ্চ করবো, এই ব্যাপারে আমাদের কাজ চলতেছে আর কি। তো আপুর রিকমেন্ডেশনের সঙ্গে এখানে কিছুটা মিল আছে। কালকে আমি একবার কনসেপ্টটা ওই রকম এলিপসের মধ্যে নিয়ে যাইতে চাইছিলাম, তো সেটা যদি নিয়ে যাইতাম তাহলে কিভাবে করা যাবে, তাই না? তা আমরা প্রথমত এটা ধরেন আইকনটাকে মাঝখানে নিলাম, এখানে অ্যালাইনমেন্টে এখানে ক্লিক করলাম, অ্যালাইনমেন্ট তুলে এখানে যা কন্টেন্ট আছে সব ধরে এভাবে। আবার ওইটা দেখায় যারা নতুন আছেন অ্যাডোবি ইলাস্ট্রেটরে, ধরেন এইদিকে একটা কন্টেন্ট, এইদিকে একটা কন্টেন্ট, তো দুটা কন্টেন্টকে ধরে যদি আপনি অ্যালাইনমেন্ট করেন, এখানে একটা ক্লিক আর এইখানে, তো দুটা অ্যাডজাস্ট অটোমেটিকলি সেন্টার পয়েন্টে আসবে। যদিও মনে হচ্ছে লোগোটা না অনেক সরে গেল, না, এক্স্যাক্টলি এর সিস্টেম ওয়াইসি এই সেন্টার পয়েন্টই আছে, কিন্তু আপেক্ষিকভাবে কোনো না কোনো সাইড থেকে আমাদের একটু ট্রাবল আছে, যার কারণে আমাদের এইটা যদি সেন্টারে নিতে চাই আরও এইদিকে সরতে হয়, তাহলে এমনটা হয়। তো এটা ছিল যে এলিমেন্ট টু এলিমেন্ট অ্যালাইনমেন্ট, মানে এটাও একটা এলিমেন্ট, এটাও একটা এলিমেন্ট, তখন অ্যালাইনমেন্টটা এমন হয়। কিন্তু আমরা যদি চাই যে না, সে কী হয় হোক, কোথায় থাকুক কে, কিন্তু আমাদের আর্টবোর্ডে গিয়ে অ্যালাইনমেন্ট যেন হয় সেন্টারে, তখন আমরা এভাবে ওই দুটো কন্টেন্টকে সিলেক্ট করে অ্যালাইনমেন্ট এখান থেকে কাজ না হলে আমাদের করতে হবে উইন্ডো থেকে অ্যালাইনমেন্ট টুল বার করে নেই, কোথায় চোখে দেখি না, উপরেই তো থাকার কথা না,
এইটা। তো এরকম আর কি ট্যাবটা চলে আসবে। এই ট্যাবের ভিতরে এখানে দেখবেন অ্যালাইন টু আর্টবোর্ডে না কোথায় দিবেন, তার মানে এটাকে আর্টবোর্ড বলা হচ্ছে, তাই এটাকে সিলেক্ট করে দেই। অপশনটা অনেক সময় এই অপশনগুলো হাইট থাকতে পারে, তো এখান থেকে আপনি শো অপশনে ক্লিক দিবেন, ঠিক আছে। অনেক সময় এখান থেকে হাইট করা থাকে, হাইট এরকম হাইট, যে আমার এখানে তো নাই ওই রকম অপশন, তো এখানে শো অপশন এটা দিবেন। এটা দিলে এখন যদি আমি এখানে ক্লিক দিই, এটা এখানে কানেক্টেড হওয়ার পরিবর্তে তারা সব দৌড়ায় আসে এখানে থাকবে সেন্টার আর্টবোর্ডের মাঝ বরাবর। দেখছেন আর্টবোর্ডের মাঝ বরাবর চলে আসছে, যেহেতু কন্টেন্টগুলো বড় তাই একদম আর্টবোর্ডের বাইরে পর্যন্ত গেছে। ব্যাপারটাই এইভাবে অ্যালাইনমেন্ট করতে হয়। তো আচ্ছা, এবার আসি পরের অপশন। আমরা মূলত এই এলিপসটার চারিদিকে বৃত্ত আকারে আমরা লেখা ঘুরাবো, তাই না? তা আগে এটার পজিশন ঠিক করে নেই। তো এইটা নিতে গেলে এরকম আর একটা এলিপস নেওয়া দরকার, তো ওইটা না নিয়ে আমরা এইটাকেই, এই এলিপসটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ট্রান্সফর্ম থেকে আমরা কি করব, স্কেল 100% কপি দিলে কি হবে, এরকম একটা এলিপস এখানে ডুপ্লিকেট হইল, কপি। বিশ্বাস হয় না? দেখাই যে দেখেন আর একটা তৈরি হলো। আমরা তো অল্টার দিয়েও করতে পারি, তাই না? করা যায়। তো অল্টার দিয়ে করে আবার পরে আবার সাজাও এসে না করে ওইটা ওখানেই করলাম, করে আমরা কি করব, এইটাকে আচ্ছা একদম বেসিক জিনিস একটু বুঝায় নিয়ে আসি, তাইলে বুঝবেন। অনেকে একদম বিগিনার অ্যাডোবি ইলাস্ট্রেটরে, এই কারণে বুঝাইতে হবে এই জিনিসটা। কোনো একটা কন্টেন্ট, একটা এলিপস নিলাম, অথবা একটা রেক্ট্যাঙ্গল শেপ নিলাম, অথবা একটা স্টার নিলাম, যাই নেই, অ্যাডোবি ইলাস্ট্রেটর কাজ করে কীভাবে, এর দুটা কালার সেকশন আছে, একটা হচ্ছে স্ট্রোক কালার বলে আর উপরেরটাকে ফিল কালার বলে। দেখেন ফিল কালার উপরেরটা, আর এটা নিচেরটা স্ট্রোক কালার। অনেক সময় চাইলেই আপনি এই স্ট্রোক কালারটা ক্লিক দিলে এটা উপরে উঠবে, আবার এটাকে ক্লিক দিলে নিচে চলে যাবে, এরকম। আপনারা যদি সমাধান জাস্ট 1 মিনিট কথা বলবো, ক্লায়েন্টকে বলি যে আমি এখনও ক্লাসে আছি। Hello, sir. Hey, good night. Are you still in your class? Yes, sir. Still in class. Oh, you're in your class. Okay. All right. I just wanted to have a chance before you went to sleep to talk to you about the other project. But Okay, sir. Sure, I will call you soon. Just Okay, give me thank time. you. Okay, sir. Welcome. আচ্ছা, কি যেটা বললাম, কালার সিস্টেম থাকে দুইটা, স্ট্রোক কালার, ফিল কালার। তো এইটা মাঝখানে বৃত্তের কালার বা যে কোনো জিনিসের মাঝের কালারটাকে বলা হচ্ছে ফিল কালার, ঠিক আছে। তো ফিল কালার অফ করে দিবেন কোনটা, ওইটা সিলেক্ট করতে হবে, ওই কালার প্লেটটাই আগে উপরে উঠাইতে হবে। হওয়ার পরে যে ক্রস বাটনটা নানে ক্লিক দেন, দেন কালার নাই, এখানে কী আছে খুঁজেও পাওয়া যাবে না যদি সিলেক্ট না করেন। তো এখন দুইটা প্যাটার্নে কি ক্রস মার্ক দেওয়া আছে না, রেড মানে বন্ধ। তা আপনি চাচ্ছেন এটার স্ট্রোকটা রান করবেন, তাহলে এই যে স্ট্রোক নিচেরটা এটাতে ক্লিক দিলেন, দেওয়ার পরে স্ট্রোক এখান থেকে ধরে বাড়ায় দিলেন, কতটুকু স্ট্রোক দেবেন, এটাকে স্ট্রোক বা বর্ডার বাংলাতে যেটা আমরা বলি যে বর্ডার, কিন্তু আসলে সফটওয়্যারের ভাষায় এটাকে স্ট্রোক বলা হচ্ছে, ঠিক আছে। তো কত বোল্ড করবেন এখান থেকে ডিপেন্ড করে, ঠিক আছে। তো এটা কি কালার তৈরি করবেন, এখানে ডাবল ক্লিক দিবেন, দিলে রেড কালার নাকি অন্য কালার দিবেন, সব কালার এখানে নিয়ন্ত্রণ করতে পারবেন। এটাকে স্ট্রোক কালার বলে, ক্লিয়ার। এখন আপনি চাচ্ছেন মাঝখানে একটা কালার দিতে, সেটাকে ফিল কালার, তো ফিল কালার অফ আছে, তো আমাকে ফিলের প্যাটার্নটা আগে অন ক্লিক দিতে হবে, দিয়ে সামনে উপরে উঠলে আসলো। দেন এখান থেকে এই পাশে যে কোনো একটা কালার আগে পিক করেন, দিলে ফিল হয়ে গেল। দেন এবার এখান থেকে ডাবল ক্লিক করে আপনি হোয়াইট কালার চেঞ্জ করবেন না কি করবেন, এভরিথিং আপনি এখান থেকে নিতে পারবেন। বুঝতে পারছেন ফিল কি, স্ট্রোক কি? তো এই দুটা জিনিস যদি বোঝেন তাহলে খুবই ভালো। তো শুধু এইটার ক্ষেত্রে না, চাইলে এইটার ক্ষেত্রেও সেম। আমরা এটা স্ট্রোক ফিল কালারটা মাঝখানের কালারটাকে ফিল কালার বলে, ঠিক আছে, নিলাম। আর স্ট্রোক কালার এটা অন করে দিয়ে আমরা এখানে স্ট্রোক বাড়িয়ে দিচ্ছি, পিঙ্ক কালারের স্ট্রোক না দিয়ে এখান থেকে দিয়ে দিলাম আমরা হোয়াইট। এখানে তো অবজেক্ট একটাই ছিল, একটা বৃত্ত, কিন্তু আমরা কালারের হিসাব করে দুইটা দিলাম, একটা স্ট্রোক বা বর্ডার আর একটা হচ্ছে ফিল বা মাঝখানের অঞ্চলটা, তাই না?
এরকম। তো প্রত্যেকটা জিনিস এরকম করা যায়। অথবা এটাতে আপনি যদি সরাসরি এখানকার কালার বা স্ট্রোকের সাইজ এভরিথিং কপি করতে চান, তো কোনো একটা কন্টেন্টকে ধরবেন, ধরে আই ড্রপার টুল নিয়ে এটাতে পিক করলে দেখবেন এখানে যা যা অ্যাপ্লাই হয়েছে সব এখানে চলে আসবে। এটা একটা খুবই মজার, বুঝছেন? মানে এখানেও সেই ফিল কালার, এখানেও সেই স্ট্রোকের সাইজ, শুধু এর যে সাইজ মানে ধরনটা রেক্ট্যাঙ্গল ওইটা আছে। এই জিনিসগুলো খুবই মজার। দেন পিক করলাম, এটা চলে আসলো, বুঝছেন? তো ফিল কালার এবং স্ট্রোক কালার, এই অবস্থায় যে কালারগুলো আছে এগুলোকে বলা হচ্ছে সলিড কালার, মানে একটা একটা কালার পৃথক করা যায়। আপনি চাইলে এই ফিল কালারটাকে গ্রেডিয়েন্ট করতে পারেন, গ্রেডিয়েন্ট কালার, অথবা স্ট্রোক কালারটাকেও গ্রেডিয়েন্ট কালার করতে পারেন। কীভাবে সেটা? গ্রেডিয়েন্ট বলা হচ্ছে রংধনুর মতো কালার। তো ধরেন এখানকার ফিল কালারটা আমরা গ্রেডিয়েন্ট করবো, তাহলে আমাকে ফিলের উপরে প্যাটার্নটা উপরে উঠায় নিতে হবে। নেওয়ার পর এখানে এই যে মাঝ বরাবর একটা প্লেট আছে নাম গ্রেডিয়েন্ট, ঠিক আছে? এই জায়গাটিতে আমরা ক্লিক দেবো, দিয়ে দেখেন গ্রেডিয়েন্ট হয়ে গেল। এবার এই গ্রেডিয়েন্টটাকে আপনি নিয়ন্ত্রণ করবেন কিভাবে, সেটা ডিপেন্ড করবে এখানে গ্রেডিয়েন্ট টুলস আছে, অথবা এখান থেকে গ্রেডিয়েন্টস টুলস এই যে আছে এটা, অথবা এখানে একটা গ্রেডিয়েন্ট টুলস এখানেও আছে, ঠিক আছে? দিয়ে যে এরকম লাইনগুলো খুঁজে পাবেন। আদারওয়াইজ অন্য টুল ধরে আসেন, লাইন তো পাবেন না। যখন লাইন দরকার তখন গ্রেডিয়েন্ট টুলটাই সিলেক্ট থাকতে হবে, এবং এইটা গ্রেডিয়েন্ট প্যালেটটা ওপেন থাকলে, তখন আপনার প্রপার্টিসগুলো ওপেন থাকলে আপনি এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারেন। তাহলে গ্রেডিয়েন্টটা কী হচ্ছে দেখেন, এদিক থেকে সাদার মতো খানিকটা বা লাইট পিঙ্ক, এদিকে ডার্ক পিঙ্ক, রাইট? তো এপাশে আমরা এবার কী করতেছি, আমরা চাচ্ছি যে না মাঝখানটাই হবে লাইট পিঙ্ক আর চারিদিকে হবে ডার্ক পিঙ্ক। তাহলে আমরা এটাকে গ্রেডিয়েন্টের কয়েকটা ধরন আছে, এটাকে বলা হচ্ছে লাইনের গ্রেডিয়েন্ট, এটা রেডিয়াল গ্রেডিয়েন্ট, আর এটা হচ্ছে ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট। এটা আপনি ইচ্ছা মতো আপনি যেন তেন করতে পারেন। তার মানে রেডিয়ালটা দিলাম, তার মানে মাঝখানটায় লাইট, বুঝছেন? আর মাঝখানটা লাইট, আর এই যে পয়েন্টারগুলো আপনি কি পরিমাণ কালার কম্বিনেশন কোথায় কেমনে ব্যালেন্স করবেন, এখান থেকে ব্যালেন্স করতে পারেন। তো এবার আপনি চাইলেন যে না আপনি পিঙ্ক কালার না, আপনি অন্য কালার দিতে চান, ওকে, তাহলে মাঝখানে আমরা ইয়েলো কালার দিই। তাহলে এই যে পয়েন্টার আছে এখানেই ডাবল ক্লিক দেন, অথবা এখানেও আছে না, এখানেও ডাবল ক্লিক দিতে পারেন, দিলে এরকম আসবে। আপনি এখান থেকে এভাবে ধরে ধরে এভাবে কালার চেঞ্জ করে নিতে পারেন। এটাকে বলা হচ্ছে কালার প্যালেট আবার, বা কালার মিক্সার ধরে নিতে পারেন, হ্যাঁ। অথবা এখানে ডাবল ক্লিক করবেন, তাও হবে। ডাবল ক্লিক করে এখানে থেকে কালার আপনি চুজ করতে পারেন, অথবা এখানে কালার স্যাম্পল থাকে না নাই, অথবা এখান থেকে আই ড্রপারের সাহায্যে বিভিন্ন জায়গা থেকে কালার এভাবে পিক করে নিতে পারেন। কোন জায়গায় কালার নেবেন সেই জায়গায়, যদি আশপাশে কোনো কালার থাকতো এভাবে পিক করে নিতে পারেন। ঠিক একইভাবে এই কালারটা আপনি অন্য কালারে দিতে চান, তো এখান থেকে আমরা নিচ্ছি কি নেব, গ্রিন কালার নিলাম, বুঝতে পারছেন? এইটা দুইটা কালারের কম্বিনেশন। আপনি চাচ্ছেন যে না এবার আপনি তিনটা কালার দিবেন, তো কোথায় কালার আর একটা যুক্ত করতে চান, তো এই জায়গায় কার্সার নিয়ে গেলে দেখেন কার্সারের মাথায় প্লাস চিহ্ন দেখাচ্ছে, এখানে একটা ক্লিক দিলে একটা পয়েন্টটা যুক্ত হইলো। এখানে আমি দিলাম একটা আলাদা কালার, ইয়েলো কালার, এবং কালার ব্যালেন্সটা কেমনে সরাবেন কমাবেন এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারেন। আরও এদিকে পয়েন্টার আছে, কত ঘনত্ব ডিপ কেমনে কী করবেন নিয়ন্ত্রণ করতে পারেন। বিষয়গুলো আমি জাস্ট টিউটোরিয়াল পারপাস দেখাচ্ছি যে কোন ফাংশনটি কীভাবে কাজ করে, ঠিক আছে? আপনি কোনো কারণে মনে করতেছেন যে না এখান থেকে এই সবুজ বা ব্লু কালারটা শেষ করে দিবেন, ডিলিট করে দিবেন, তাহলে জাস্ট এই পয়েন্টারটা ধরে একটু নিচের দিকে টান দিবেন, নিচের দিকে টান দিবেন, ওটা ভ্যানিশ হয়ে গেল। কিন্তু একটি গ্রেডিয়েন্ট প্যালেট ন্যূনতম দুইটা কালারের সমন্বয়েই তৈরি হবে, আর একাধিক যদি নিতে চান সেখানে অসংখ্য, আপনি লক্ষ লক্ষ নিতে পারেন, নো প্রবলেম। আর গ্রেডিয়েন্টের যে স্টাইলটা চেঞ্জ করার জন্য এখান থেকে চেঞ্জ করতে পারেন, এখানে লাইনার, অর্থাৎ এক পাশ থেকে আর এক পাশে যাবে, ঠিক আছে? ধরেন এটা লেফট রাইট বরাবর আছে, আপনি চাচ্ছেন যে না এটা উপর নিচ হয় না কেন, বা এই কর্নার বরাবর হয় না কেন, আপনি এখান থেকে অ্যাঙ্গেল পরিবর্তন আপনি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে নিলেন, অথবা আপনি এখানে 150 ডিগ্রি মাইনাস নিলেন। কিন্তু এত অ্যাঙ্গেল ট্যাঙ্গেল না বুঝলে ডিরেক্টলি এই টুলটা নিয়ে আপনি কোন দিক থেকে নিয়ে ধরে এদিকে টান দেবেন, সেই দিক হবে। আপনি যেই বরাবর টান দেবেন সেই বরাবর হবে, বুঝতে পারছি? এখন দেখেন এইটারও ভিতরে আপনি ঠিক এমনটাই করতে চাচ্ছেন, তাহলে এখানে আইড্রোপার এটা সিলেক্ট করে আইড্রোপার এটা দেখেন এখানেও চলে আসলো, কিন্তু এটার অ্যাঙ্গেল আর এটার অ্যাঙ্গেল তো মিলেনি। তো এটার মতো অ্যাঙ্গেল মিলাইতে চাইলে যে গ্রেডিয়েন্ট টুল ধরে এটাকেও এইদিকে বরাবর দেন, তাহলে এই অ্যাঙ্গেল মিলে গেল, ক্লিয়ার? তো
তো ফিল কালারটা যেভাবে আমরা গ্রেডিয়েন্ট কালারে রূপান্তর করলাম, আপনি চাইলে এই যে স্ট্রোক কালারটাকেও তাই করতে পারবেন। তো চলেন স্ট্রোক কালারটাকে করি। তাহলে স্ট্রোকে আসেন, এখানে হোয়াইট আছে অনলি, আপনি এই যে মাঝ বরাবর ক্লিক দেন, তাহলে এই গ্রেডিয়েন্ট হয়ে গেল। যেহেতু মাঝখানেরটাও গ্রেডিয়েন্ট, স্ট্রোকটাও গ্রেডিয়েন্ট, তাই বোঝা যাচ্ছে না, তাই আমরা কালার পরিবর্তন করে দিই, তাহলে বুঝতে পারবো যে রেড আর ইয়েলোটাকে আমরা দিচ্ছি হচ্ছে পিঙ্ক কালার। ব্যাস হয়ে গেল। ঠিক আছে, আপনি চাচ্ছেন দেখেন এখানেও আমরা এই টুলের সাহায্যে এখানেও আমরা চাইলে আমরা কোথায় কী হয়েছে স্ট্রোক না, স্ট্রোকে এভাবে লাইন টানি কাজ করবে না, এই গ্রেডিয়েন্টটা ওইভাবে কাজ করে না, তো তখন এখান থেকে নিয়ন্ত্রণ করতে হবে। তো আমরা চাচ্ছি যে এখানে রেড এবং পিঙ্কের কম্বিনেশন, মাঝখানে আমরা একটা অন্য কালার দিব, ধরেন আমরা ব্লু কালার, তো এখান থেকে এখানে একটা ব্লু কালার নিলাম। ঠিক আছে, আরও একটা কালার নেই, নেন মনের সুখে যত কালার নিতে চান, টাকা পয়সা নেবে না কেউ, হ্যাঁ, আনলিমিটেড ফ্রিতে কালার ব্যবহার করা যাবে, শেষ করে পাবেন না। আচ্ছা দেন এদিকে কালার ব্যালেন্স কেমনে কী করবেন, এখানে যে পয়েন্টারগুলো ব্যালেন্স করা যাবে, প্লাস প্রতিটা পয়েন্ট কালার পয়েন্টের অপাসিটি নিয়ন্ত্রণ করতে হবে। অপাসিটির অর্থ হচ্ছে স্বচ্ছতা, 0 দিলে মানে ওই জায়গাটা একদম স্বচ্ছ ট্রান্সপারেন্ট, আর যদি 100 দেন ওই জায়গাটা পরিপূর্ণ। ব্যাপারটা এই, বুঝছেন? আর স্টাইল তো আছে এখানে, রেডিয়াল, লাইনার, এরকমভাবে। তো এই অ্যাডোবি ইলাস্ট্রেটর একটা জটিল একটা সফটওয়্যার, এখানে ছোট ছোট টুলসের 1000টা করে অপশন দেখালে মাথা ঘুরে যাবে, সারাদিন সারা রাত শেষ করা যাবে না, এবং প্রচুর সূত্র ব্যবহার করা হয় অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করতে গেলে। তো অত কিছু বাদ দিলাম, জাস্ট আমরা এবার কাজের জায়গায় আসি। কিছু জিনিস আমি দেখানোর চেষ্টা করলাম এবং কথা ব্যাখ্যা করলাম, ফলে এই জায়গাগুলোতে কাজ করতে আপনাদের মানে ইজি হবে যে কিভাবে ওখানে অ্যাপ্লাই হলো। তো আমরা কি করলাম, আবার ট্রান্সফর্ম টু, এখানে আসবো স্কেল, কপি 100%, অথবা একটু বাড়ায় দিই 104% বা 108% কপি, মানে আগের তো একটা আছে পরে আরেকটা হলো। তো আমরা এবার এটাকে কি করলাম, ফিলটাকে অফ করে দিলাম, তাহলে বুঝতে পারবো যে এইটা। তো বোঝার জন্য আমরা স্ট্রোকটা বাড়িয়ে দিলাম, ডুপ্লিকেট, তাই না? তো এটা পিঙ্ক কালার আছে, এটা কোন কালার আছে ডাজেন্ট ম্যাটার, আমাদের কথা হচ্ছে একটা লেখা লিখবো। তো এখান থেকে আমাদের সেই লেখাটাকে আমরা কপি করে নিই, কিন্তু লেখাটা অলরেডি আউটলাইন করা আছে। আউটলাইন অর্থাৎ হচ্ছে টাইপোগ্রাফি থেকে, টাইপ টুল মানে টাইপ ফন্ট থেকে ভেঙে এটাকে ভেক্টরে করা হয়েছে। সো এখান থেকে আর কপি করে লাভ নেই। সো আমরা যেটা করব, এই টাইপ টুলের সাহায্যে টাইপ টুলটা সিলেক্ট করব, আমি কোন জায়গা থেকে লিখতে চাচ্ছি জাস্ট ওই জায়গায় গিয়ে একটা টাচ করব, অথবা এখানে দেখেন যে টাইপ অন পাথ দিয়ে এই জায়গাটায় লেখা শুরু করব, এখানে ক্লিক দিলাম, অটোমেটিকলি ডিফল্ট কতগুলো লেখা চলে আসলো, কিন্তু বাদ দিয়ে আমরা এবার এগুলো তুলে দিব। ঠিক আছে, ডিলেট প্রেস করেন, সব ডিলেট হয়ে গেল, ডিফল্ট ডিলেট। এবার টাইপ করি আমাদের ট্যাগলাইনটা, ডিজাইনস ইউ ক্যান ওয়্যার, ইউ ক্যান ওয়্যার। জুম আউট করে নিচ্ছি, অল্টার চেপে ধরে কিবোর্ডের কি করা হয়, সরি মানে মাউসের স্ক্রলার ঘোরালে সামনে পিছনে, তাহলেই কিন্তু আপনার জুম ইন জুম আউট হবে। তো এই যে লেখাটা, এখন এটাকে ব্যালেন্স করতে হবে। তো এখানে লেখাটা যত সহজ, ব্যালেন্স করাটা অনেক ক্রিটিক্যাল। যদি না বুঝেন ফাংশনগুলো আমি যেভাবে বলি, তাহলে খুব ইজিলি এটাকে কন্ট্রোল করতে পারবেন, তা নাহলে কিন্তু কন্ট্রোল করতে পারবেন না। এবার দেখেন টাইপ টুল বাদ দিয়ে আমি মুভ টুল এনেছি। মুভ টুল দিয়ে সবসময় কী করা হয়, সরাসরি করার জন্য বারবার এটা সিলেক্ট করা হয়, কিন্তু যে টুলে কাজ করবেন তখন সেই টুলেই, এই যে টাইপ টুল, এটা দিলাম ক্লিক দিয়ে, আমরা চাচ্ছি কি এই লেখাগুলোকে বড় করব এইদিকে, তাই না? তাহলে আমরা ফন্ট সাইজ বাড়িয়ে দিই, 12 আছে এভাবে, ব্যাপারটাই। দেন এখান থেকে ফন্ট পরিবর্তন করে দিই, অ্যানাদার স্টাইলিশ ফন্ট, ধরেন এই ফন্টটা। এখন প্রশ্ন হচ্ছে যে আমি আসলে ফন্টগুলো বড় করতে চাই না, ছোট্টই থাকবে কিন্তু এত দূর পর্যন্ত আসবে, তখন কি হবে? তো আমরা এভাবে নিচ্ছি, লেখাগুলোকে আবার ছোট করে নেই, এই ছোট্ট করলাম, কিন্তু আমরা চাচ্ছি যে এত ছোট লেখাই হবে, কিন্তু লেখাটা যেন এবার সেন্টারে চলে আসে। তাহলে এখানে ধরলাম
দেখেন এবার কি টুলের সাহায্যে, মুভ টুল বা সিলেক্ট টুলের সাহায্যে এই জায়গায় দেখেন দুইটা খুঁটি আছে, এইটা খুঁটি দিয়ে এদিকে আর এইটা খুঁটি দিয়ে ওই দিকে ব্যালেন্স করা। তার মানে এই খুঁটিটা ধরবো, এমনিতে ধরলে হবে না। দেখেন কার্সার এক এক সময় এক এক কিছু দেখাচ্ছে কার্সারের গোড়ায়, এখানে দিয়ে ধরলে আলাদা কিছু হবে, কিন্তু একটু নিচে আসলে দেখেন একটু অ্যারো চিহ্ন, দেন তখনই কাজ করবে। এই জিনিসগুলো বুঝতে হবে, না হলে আগে এলোমেলো করে পাকায় ফেলবেন, কন্ট্রোলই করতে পারবেন না। তো এবার আসি, এই যে এইভাবে ধরে বা আর একটু জুম করে নিই, এই ধরলাম, ধরে এইটাকে ওই দিকে সরিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই যে টেকনিকটা এরকম, আপনি কতটুকু নেবেন এরকম সেন্টারে চলে আসলো। আপনি তো পয়েন্টগুলো বুঝবেন, এই পয়েন্টগুলো সেন্টার, এই সেন্টার উপর থেকে নিচের থেকে, ব্যাপারটাই বুঝতে পারছি। আর আপনি চাইলে এই যেটাও একটা 3টা খুঁটি, এখানে একটা খুঁটি থাকবে, এখানে একটা খুঁটি, এখানে 3টা খুঁটি থাকবে, চাইলে আপনি এই পুরো খুঁটি সহ এভাবে মুভমেন্ট করতে পারবেন, যে কোনো একটা খুঁটি ধরে পারবেন। ঠিক আছে, এই যেটাকে খুঁটি আবার এদিকে টেনে নিয়ে আসলেন, হ্যাঁ, তবে এই খুঁটিটাকে এই দিকে দেখছেন। এখন আমি কথা শুনাইতে পারতেছি না, মানে খুবই মুশকিল, এই কারণে পয়েন্ট বুঝবেন, না হলে কিন্তু সারাদিন এর পিছনে দৌড়েলেও নড়াচড়া করাইতে পারবেন না। আচ্ছা, এবার কথা হচ্ছে যে লেখাগুলো তো এই সাইডে হচ্ছে, আমি যদি ভিতরে ইন সাইডে ধরেন এইরকম আরেকটা লেখা আমি নিচে দিতেছি, এটা উপর দিয়ে আসবে কিন্তু নিচের লেখাগুলো উল্টা পাশে ঘুরবে, তখন কি হবে? তাহলে এই লেখাটিকে আমরা মুভ করি, আর আমরা যেহেতু মনে হচ্ছে যে এখানে হিজিবিজি, তাই প্রত্যেকটা লেটারের বা ওয়ার্ডের মাঝে স্পেস দিই। তো টাইপ টুল নিলাম, নিয়ে এখানে একটা স্পেস বাড়াই দিলাম, এখানে একটা স্পেস, এখানে একটা স্পেস, এভাবে দিলাম। ওকে, আর আসলে কি সেন্টারে আছে কিনা একটু চেক করি আমরা। এটাকে আর একটু এদিকে সরিয়ে দেব, এটাকে আমরা মনে করে নিতে পারি ধরেন সেন্টার, এটা সেন্টার ধরে নিলাম কিছুটা অপেক্ষাকৃত। এখন নিচেও একটা লেখা হবে, এইটাই ধরেন, তাইলে আমরা এটাকে আর একটু বড় করে দিই, এত ছোট না, আর একটু এখানে, আরে আনডু করতে হয় কিভাবে এটা তো বোঝেন না, কন্ট্রোল জেড। এখন এইটাকে আমরা রাইট বাটন ক্লিক ধরিয়ে কি করব, ট্রান্সফর্ম টু ডুপ্লিকেট, বা যেটাকে সরি রিফ্লেক্ট না, ট্রান্সফর্ম টু রিফ্লেক্ট না হয়ে হবে এটা স্কেল, আসবো স্কেল। ঠিক আছে, স্কেল এটা 108 না 100 হবে, মানে সেম টু সেম সাইজে কপি। এখানে কিন্তু দুইটা টেক্সট আছে। ঠিক আছে, এবার এই যে খোঁটাটা নিয়ে আসতেছি, খুঁটিটা আনলাম এখানে, এরকম হলো। তো আমরা চাচ্ছি যে এই লেখাটা হবে ইনসাইড মুখী, ইনসাইড মুখী করতে গেলে এই খুঁটিটাকে ধরে ভিতর দিকে এইদিকে সরাই দিতে হবে, অথবা কোথায় গেল খুঁটি, এই যে একটা খুঁটি ধরে এই যে ভিতর বরাবর দেখেন, মানে সার্কেলের ভিতরমুখী একটু চাপ দিবেন, প্রেসার দিবেন, তাহলে লেখাটা উল্টে যাবে এদিকে। দেন আমরা পজিশনটা সেন্টার করে নিলাম এইরকম। এই এখন তাতে যেটা হইলো যে এটা তো ভিতরমুখী হইলো, ফলে আমার যে এলিপসটা থেকে এটার যে স্পেসটা বাড়াইতে হবে এখন, এই কারণে আমরা এটাকে ধরলাম, ধরে আমরা এটাকে একটু এই রকম করে দিলাম, তাহলে দুটা পজিশন দুই দিক থেকে স্পেস ঠিক থাকবে। বুঝতে পারছি? আসেন সেলিনা আপু, আসেন। যে শেপেই দেন, আমি দেখাচ্ছি আপু, দাঁড়ান তাহলে বুঝছি। আচ্ছা, টাইপোগ্রাফির এটা একটা বেসিক, এলিপসে যদি পারেন বাকিগুলো তো পারবেন, তাহলে এটা কমপ্লিট করে দিই। ধরেন এটা একটা সুন্দর এখন ডিজাইন হয়ে গেল। এখন আমরা এটাকে ফাইনালি কি করলাম, এটাকে ক্রিয়েট আউটলাইন, লেখাগুলো এখন ভেক্টরে রূপান্তর হলো, আগের মতো আর এডিটেবল হবে না, কিন্তু ক্রিয়েট আউটলাইন করে ফেললে আর কিন্তু আগের অবস্থানে ফিরে যাওয়া যাবে না, আনডু করে যাওয়া যাবে, কিন্তু আগের মতো রেসপন্স দেবে না। আর এটাকেও আমরা গ্রেডিয়েন্ট টাইপ কালার নিলাম, এবং এভাবে সবগুলো প্রত্যেকটা অক্ষর বরাবর কেমন হয়েছে, তো আমরা একমুখী দিলাম, অথবা এই সেন্টারে দিলাম, দিয়ে কি করব, এটার যে রেডিয়াল দিই, দিয়ে এইভাবে দিই,
আচ্ছা এরকম কিছু একটা হয়নি, তারপর ওটা ব্যালেন্স করতে সময় লাগবে। আর ধরেন মনে করেন এখানে একটু সুন্দর করে ডিজাইন করার জন্য স্টার, তো এখানে একটা স্টার দিলাম, এটাকেও একটু ডুপ্লিকেট অল্টার ধরে ধরে ডুপ্লিকেট নিয়ে নিয়ে এভাবে 3টা স্টার দিয়ে দেন। একটু যদি রোটেট করে দিতে পারেন ভালো লাগবে। হ্যাঁ, তো এটা এই পাশে 3টা নিয়ে আসি, এইদিকে অল্টার দিয়ে ডুপ্লিকেট, এটাকে একটু ঘুরাইয়া দিই এই দিক বরাবর। আপনি আপনার যে কনসেপ্ট যে কোনো শেপে দিতে চান, তাই তো? ধরেন এবার আমরা স্টার শেপে দিব, স্টার শেপ আকারে লিখব। তো টাইপ টুল নেই, পাতন টাইপ, জাস্ট আপনি যে শেপটা নিয়েছেন সেটা ডুপ্লিকেট নেবেন, নাহলে কিন্তু অরিজিনালটা হারিয়ে যাবে। দিলাম, দিয়ে লেখেন, এখন যা খুশি লেখেন ওইভাবে। আপনি এবার রেক্ট্যাঙ্গল শেপে লিখতে চান, যদি আপনি এই শেপটাকে হারাতে না চান তাহলে ডুপ্লিকেট নিয়ে ওখানে আরেকটা লেখা শুরু করবেন। তাহলে জাস্ট পাথ অন টাইপ অন পাথ এই টুলটা নেবেন, নিয়ে এখানে ক্লিক দিবেন। এবার রেক্ট্যাঙ্গল বরাবর লেখা হবে, ঠিক আছে? এবার আপনি আরও কাস্টমলি লিখতে চান, তাহলে এবার আপনি পেন টুল নেবেন, এই যে পেন টুল নিয়ে এখানে আপনি ঘুরায়া পেছায়া এভাবে কোন দিকে আর লিখে নিতে চান। হ্যাঁ, ব্যাস গেল, যে কোনো ধরনের শেপ হলেই হবে। এবার আমরা টাইপ টুল এখানে দিলাম, এই দেখেন লেখা চলবে, চলতে থাকবে। রে বাবা, অটোমেটিক লিখবে না, লেখে না কেন? হ্যাঁ লিখতেছে। আরও সমস্যা আছে আপু? হ্যাঁ, এখানে প্রত্যেকটাতে পয়েন্টার আছে, এই পয়েন্টারটা যদি না বুঝেন তাহলে গেল, তাহলে লেখাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। 3টা পয়েন্ট থাকবে, লেখাটার শুরুতে একটা পয়েন্ট, শেষে একটা পয়েন্ট এবং মাঝ বরাবর একটা পয়েন্ট। এই লেখাটাকে এই পাশে ঘুরিয়ে দিলাম, বুঝছেন? এই লেখাটাকে ওই পাশে ঘুরিয়ে দিলাম। তারপরে লেখার মুভমেন্ট করতেছি, এখান ধরে এইদিকে সরাই দিচ্ছি, ওইদিকে সরাই দিচ্ছি, এরকম। আর কাস্টমলি আরও যদি চান, যেমন আমরা চাই কিসে একটা পেন্সিল টুল আছে, পেন টুল খুব ঝামেলার, মনে করেন পেন্সিল টুল এভাবে ঢেউয়ের মতো লিখবেন কোনো কিছু একটা। জাস্ট টাইপ টুল কোন জায়গা থেকে লিখতে শুরু করতে চান ওই জায়গাটায় ক্লিক দেন, তাহলেই বেটার হয়। হয়ে গেল, এদিক দিয়ে লিখতে থাকবেন। এখন আপনি চাচ্ছেন যে এই যে শেপটা, এই শেপটা আপনি ধ্বংস করতে চাচ্ছেন না। ধরেন এই যে শেপটা আছে, এই শেপটাও থাকবে কিন্তু আমি লেখাও লিখব। তাহলে ধরেন শেপটা এরকম ছিল আপনার, লাইক এমন শেপ। আচ্ছা, শেপটাকে একটা 1 কালার করি, এরকম, ঠিক আছে? মানে শেপটাও থাকবে কিন্তু শেপটার ইয়ে আপনি লিখতে চান, তাহলে এটাকে ডুপ্লিকেট করে একটু নিচে নিয়ে আসেন। কারণ যখন আমরা টাইপ টুলটা ওই শেপের উপর নিব তখন তো এটা হাওয়া হয়ে যাবে, মানে হারিয়ে যাবে, ভেনিশ হবে, তাই না? তাহলে এইরকম করে লেখেন, তাহলে শেপটাও থাকলো, ওটা ডুপ্লিকেট নিয়ে অল্টার দিয়ে টান দিলেই তো ডুপ্লিকেট হচ্ছে, তাই না? এই যে হয়ে গেল মনে করেন। এখন আপনি আরও কাস্টমাইজ করে কত দূর কিনারায় নেবেন। আর পরবর্তীতে যদি আরও আপনাকে কাস্টমাইজ করতে হয় আঁকানো বাঁকানো, তাহলে এবার এই টুলে আসেন, এটার নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন। এবার যে শেপগুলোতে কাজ করছেন সেই শেপগুলোতে ধরে এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে আরও বাঁকাইতে পারবেন ইচ্ছা মতো, যদি আপনার মন চায়, ঠিক আছে? ব্যাপারটাই। তারপরে ধরেন আপনি এবার কি করবেন, কি করব, ধরেন আমরা একটা কি আর্ট করি, এটা বোতল আর্ট করি। যদিও আমার ড্রয়িং স্কিল অত ভালো না, এমনি দেয় আজকে জাস্ট উদাহরণ। বোতল আর্ট করলাম একটা শেপ, লাইক যে কোনো একটা শেপ, ঠিক আছে? এটাকে আমরা স্বাভাবিকভাবে আগে অবজেক্টটাকে এক্সপ্যান্ড করে নেই, এক্সপ্যান্ড। এবার ধরেন আপনি প্রয়োজনে এটাকে কর্তন করবেন এদিক দিয়ে, অথবা ইরেজার দিয়েও কাটতে পারেন, অথবা এখানে যে
স্লাইস টুল নাকি সিসিস টুল, আচ্ছা এরেজার দিয়ে কাটি সূক্ষ্মভাবে, এই দিক দিয়ে কাটলাম, এই দিক দিয়ে কাটলাম, ব্যাপারটা এমন পার্ট হইলো, তাই না? আমরা চাচ্ছি এর ভিতরে একটা লেখা, এর ভিতরে এরকম। এবার লেখা নিয়ে আসি, নর্মাল টাইপ টুল, পুরো এই দুটাকে আমরা গ্রুপ করলাম। হ্যাঁ, এই লেয়ারটাকে আগে প্রথমে নিচে পাঠিয়ে দেব, একটু সাইজ করে নেই, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, লেয়ারটাকে নিচে পাঠিয়ে দিলাম। দেন এবার আমরা আসবো অবজেক্ট, এই যে ইনভলভ মেক উইথ টপ অবজেক্ট। তো এটাও একটা ফির টাইপোগ্রাফির আলাদা একটা স্টাইল আর কি, বুঝছেন আপু? এরকম আরও অসংখ্য টুলস আছে টাইপোগ্রাফির, অপশন, সূত্র, মানে ইলাস্ট্রেটর একটা জটিল সফটওয়্যার, এর ফাংশনের কোনো শেষও নেই শুরুও নেই। তা অন্তত আপনার যে বেসিক যে বা আপনার যেটা জানার ছিল সেটা কি ক্লিয়ার হয়েছেন? আচ্ছা, আমি একটু তারপর দেখার ট্রাই করি আপনার কনসেপ্টটা কী ছিল। রেকর্ডিং ওপেন কন্টেন্ট হচ্ছে এটা, তো কি বললো, ফাইলটা নট সাপোর্টেড, স্ক্রিনশট পাঠাইছেন কিন্তু কোয়ালিটিতে সমস্যা আছে, উই আর আনএবল টু ক্লিক মোর ফিক্স ফাইল, এটা মেবি কনভার্ট করতে হবে। আচ্ছা, আমিও স্ক্রিনশট নিচ্ছি ফাইলটাকে, আমাদেরও তো ওয়ে আছে না, কিন্তু আপনি কি সফটওয়্যার দিয়ে স্ক্রিনশট নিলেন যেটা অ্যাডোবি ইলাস্ট্রেটর সাপোর্ট করে না, তাহলে তো মুশকিল। আচ্ছা, এবার নিয়ে আসতেছি, দেখেন তো ওপেন, এটা আসলো। তো এইটা এখান আমি একটু আগে যেটা দেখালাম যে এলিপস, কিন্তু আপনার তো শেপগুলো হলো ভাঙা ভাঙা, তাহলে কেমনে কি হবে? তো ওইটা তো আপনি কথা না, কথা হচ্ছে আপনার সূত্র একটাই, দেন আপনি নিজের দায়িত্বে আপনি এটাকে লক করে রাখেন। ধরেন Ctrl+2 লক করে দিলাম, আনলক জানেন তো, Ctrl+Alt+2। আচ্ছা, এবার এর উপরে আপনি একটা আনুমানিকভাবে একটা এলিপস নেবেন এবং এটা ফিলটা অফ এবং স্ট্রোক কালারটা আলাদা একটা কালার দিবেন, দিলাম, দিয়ে আমাকে আনুমানিক খালি বুঝতে হবে হিসাবটা যে কোন দিকে মিলে, এভাবে মিল করে নিতে হবে। আর যদি যেহেতু এটা স্ক্রিনশট জেপিজি, যার জন্য খুব কষ্ট হচ্ছে, যদি আমাদের এটা আমি লেয়ারের অবস্থায় পাইতাম তাহলে ইজিলিভাবে এটা কাস্টমাইজ ওরকম করে নেওয়া যেত, অ্যালাইনমেন্ট। তো এইটা হচ্ছে হিসাব এলিপসটা। দেন এবার এই বরাবর লেখা লাগবে, জাস্ট এটা ধরে আমরা একটু আপ স্কেল করে নিলাম। তো এই বরাবর ওই লেখাগুলো দিতে হবে, কিলার, বাল্ব বা ট্রেনিং বা যেটা টেনিস, তাই না? এবার আমরা এখানে লিখে দেব টাইপ টুল কোথায়, টাইপ অন পাথ, এটা এখানে লিখে দিলাম। তো আমার এই জায়গাটা লিখতে হবে KELLS। তো এই যে স্পেস দিয়ে নিয়ে চলে আসেন, আগে এটাকে বড় করেন, কত দূর লাগবে আপনার, কত বড় ফন্ট, আগে একটা ঠিক করেন, দেখুন বাকিগুলো এমনি ঠিক হবে। অথবা আপনি রিপিটেড করবেন, একটু আগে যেমন আমি রিপিটেড করলাম। ফন্ট এখান থেকে কইটা ভালো ফন্ট আসে, যে অ্যান্টন দেই, অ্যান্টন ফন্ট আছে নাই, অ্যান্টন আছে, ওকে। এটা এমন বাউন্ডারির বাইরে চলে গেছে, এবার তাহলে কাছে নিলাম আরও, এবং ফন্টটাকে আরও আমাদের ছোট্ট করতে হবে, ফন্ট সাইজ কমিয়ে দিলাম এরকম। আর এটা অযথাই স্পেস দেওয়াটা হচ্ছে বোকামি, স্পেস না দিয়া আমি জাস্ট এটাকে একটু ডুপ্লিকেট লেয়ার নিব, মনে করেন এইটাকেই, কিন্তু আপনার এইটার জন্য দেখতে আমাদের অসুবিধা হচ্ছে, তা আমি এটাকেই একটু রোটেট করে এই ফাঁকা জায়গায় রাখি জাস্ট বোঝানোর জন্য। তো এটাকে আপনি এবার ডুপ্লিকেট করুন, ট্রান্সফর্ম, তারপরে দেন স্কেল, কপি দিয়ে এটাকে আর একটা ওয়ার্ড, এখন এই জায়গায় কোন ওয়ার্ড লাগে সেই ওয়ার্ডটা বসাবেন, আগেরটা তো ওখানে আসেই, কারণ আবার আর একটা ডুপ্লিকেট। এখানে সূত্রের ব্যাপার স্যাপার বুঝছেন, যায় যত বেশি এখানে গাণিতিক টার্ম ব্যবহার করতে পারবে তিনি অনেক ক্যাপাসিটি করে একই প্রসেসের অনেকগুলো ব্যবহার হবে। কপি, দেন এই দিকে জিওমেট্রিক্যাল
মানে এক্সপার্টদের জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটর খুবই দারুণ একটা জিনিস, এখানে অনেক কিছু অ্যাপ্লাই করা যায়, এই আর কি, বুঝছেন ব্যাপারটা। এখন ফন্ট চেঞ্জ করে দিবেন, কি লেখা সেটা এর কোথায় বসাবেন এভাবে বসায় নিলেন, ব্যাস হয়ে গেল। তো এই ছিল আমাদের আজকের মতো আপাতত এই বেসিক টিপস। মাঝে মধ্যে এরকম ছোটোখাটো যদি আপনারা ভুল পান দেখাবেন, আমি সমাধান করে দেব। আদারওয়াইজ আপনাদের এই কোর্সে মানে হাতে ধরে ধরে অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ শেখাতে পারবো না, কারণ বলাই হয়েছে এটা আপনাদের কোর্সটা হচ্ছে এআই রিলেটেড। যদি ওই ফটোশপ ইলাস্ট্রেটর শেখাতে যাই ধরে ধরে, তাহলে ওইটা শিখাইতেই তো 6 মাস চলে যাবে। কিন্তু আপনাদের কোর্সটা ছিল এআই রিলেটেড উইদিন 1 মান্থ, তারপরে এটাকে ডিউরেশন বাড়ানো হয়েছে। আমি চাই যে আপনারা আর কিছু অ্যাডভান্স শিখুন এআই দিয়ে হলেও, রাইট? সো এই ধরনের ছোটোখাটো প্রবলেমগুলো আপনারা দিলে যদি আমি ওটা বলে দিই, এটা তাৎক্ষণিকভাবে আপনার মাথায় এটা রেকর্ড হয়ে যাবে। কিন্তু যদি আমি স্টেপ বাই স্টেপ বেসিক টুল বলি, এগুলো একটাও মাথায় থাকবে না। এই ধরনের কাজগুলো এমন, কিন্তু একটা সমস্যায় পড়ে যেটা একবার সলভ করে নিলেন, ওই জিনিসটা অনেক ডিপলি স্মরণ থাকে। এইটা হচ্ছে প্রসেস। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। অনেক রাত্রেও আপনারা সময় দিয়েছেন, সাড়া দিয়েছেন, খুবই ভালো লাগলো। আর ভিডিওটি আমি আপনাদেরকে পাঠানোর চেষ্টা করব, আপনারা দেখে নিতে পারেন ভালো লাগলে। ধন্যবাদ সবাই।